হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স কামা। তো আজকে তোমাদের ক্লাস 11 ফিজিক্সের ভেক্টর সম্বন্ধে পড়াবো। তো এর আগে তোমাদের ভেক্টর সম্বন্ধে দুটো ভিডিও আমরা এই চ্যানেলে দিয়েছিলাম, তো পার্ট 1 এবং পার্ট 2। তো আজকে যেগুলো পড়ানো হবে সেটা হচ্ছে দুটি ভেক্টরের বিয়োগ অর্থাৎ সাবট্রাকশন অফ টু ভেক্টরস, এই সম্বন্ধে তোমাদের পড়াবো। তো এটা শুধু নয়, এর সঙ্গে আরো অনেক কিছু আছে। তো ভিডিওটা মোটামুটি একটা যথারীতি সময়ের মধ্যে 30-40 বা 1 ঘন্টার মধ্যে যতটা টানা যায় ততটা করবো, কারণ ভিডিও খুব বেশি বড় হয়ে গেলে তোমাদের ধৈর্যের একটা ব্যাপার থাকে। তো সেই জন্য ভিডিওটা খুব বড় না করে যতটা টানা যায় আমি অবশ্যই তোমাদের থিওরিটা পড়াবো। তো তোমাদের নিয়মিতই ক্লাস 11 এর ফিজিক্সের থিওরিগুলো প্লাস যে সমস্ত প্রবলেম সেটগুলো আছে সমস্ত কিছু এই চ্যানেলে দেওয়া হবে, এমসিকিউ গুলো দেওয়া হবে। তো মেইনলি তোমাদের ছায়া প্রকাশনীর বইটা থাকলেই তোমাদের সুবিধা হয়, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট ছায়া প্রকাশনীর বই ফলো করো, আর সেই জন্যই তোমাদের ছায়া প্রকাশনীর বই থেকেই প্রবলেম সেটগুলো এবং এমসিকিউ গুলো করাবো। তো যাই হোক, আজকে তোমাদের এখন পড়বে দুটি ভেক্টরের বিয়োগ, এখান থেকে শুরু করছি। আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই, যদি প্রয়োজন মনে হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আর কথা না বলে শুরু করা যাক। তো দুটি ভেক্টরের বিয়োগ অর্থাৎ সাবট্রাকশন অফ টু ভেক্টর। তো দেখো, দুটো ভেক্টরের বিয়োগ জানতে গেলে আমরা এমনি সাধারণভাবে বীজগণিতিক বিয়োগগুলো যেভাবে করি সেটা একটু স্মরণ করব। কেন বলছি দেখো, দেখো সাধারণভাবে আমরা ধরো বীজগণিতিক বিয়োগ করছি, বীজগণিতিক নিয়ম অনুসারে ধরো 8 থেকে আমরা 4 বিয়োগ করছি। 8 থেকে 4 বিয়োগ করলে আমরা কত পাই? সমান সমান আমরা পাই 4। এবার এই 8 এর সঙ্গে যদি আমরা -4 যোগ করি তাহলেও কিন্তু আমরা পাচ্ছি 4। ঠিক আছে, এই ক্ষেত্রটা অর্থাৎ বীজগণিতিক নিয়মে যেটা হয় যোগ বিয়োগ, সেই জিনিসটাই আমরা এখানে ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে কাজে লাগাবো। অর্থাৎ দেখো, 8 থেকে 4 বিয়োগ করলেও 4 পাচ্ছি, আর 8 এর সঙ্গে -4 যোগ করলেও 4 পাচ্ছি। তো এই সিচুয়েশনটা যদি আমরা ভেক্টরের সঙ্গে করি, ধরো একটা ভেক্টর এ আর বি, সেই দুটো ভেক্টরকে আমরা বিয়োগ করলে যদি পাই ডি, অর্থাৎ আমরা এ মাইনাস বি করলে যদি পাই ডি, ভেক্টর চিহ্ন হলে সাইন গুলো দিতে হয়। ঠিক আছে, তো যদি ডি পাই, একই রকম ভাবে যদি আমরা এ আর মাইনাস বি ভেক্টর এদেরকে যোগ করি তাহলেও কিন্তু আমরা ডি পাবো। তো আমরা কাজে লাগাবো এই নিয়মটা, অর্থাৎ এই নিয়মটা। ঠিক আছে, এই নিয়মটাই ভেক্টরের ক্ষেত্রে এটা হচ্ছে। অর্থাৎ ধরো এ আর বি ভেক্টরের বিয়োগ আমাদের বের করতে হবে। দুটো ভেক্টর দেওয়া আছে, একটা এ আর একটা বি। তো এ আর বি ভেক্টরের বিয়োগ মানে কি করব আমরা? এ ভেক্টর এবং বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা নিব। ঠিক আছে, কি বললাম? এ ভেক্টর এবং বি ভেক্টরের, যেহেতু এ আর বি এর বিয়োগ করছি, বি ভেক্টরের বিপরীত ভেক্টর সেটা হবে -বি, সেটা নেব এবং তাদের যোগ করব, দিয়ে যে লব্ধিটা পাবো সেই লব্ধিটাই হবে এদের অন্তর। ঠিক আছে, বোঝা গেল? তো এটা ছবির সাহায্যে তোমাদের দেখানো যাক। তো দেখো, আমি একটা ছবি আঁকছি এইভাবে। ঠিক আছে, তো এটা নাম দিয়ে দিলাম ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এইদিকে তাহলে কি আছে? এ ভেক্টর। ঠিক আছে, এটা এ ভেক্টর, এইদিকে আছে বি ভেক্টর। তো আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের বিয়োগ নির্ণয় করতে বলেছে, এ আর বি ভেক্টরের বিয়োগ মানে অন্তর বের করতে হবে। তো তাহলে আমরা কি করব? দেখো, এ ভেক্টরটা নিলাম, এবার কি করব না, বি ভেক্টরের বিপরীত ভেক্টর নিব। অর্থাৎ বি ভেক্টরটা যদি এই ডিরেকশনে থাকে, এর বিপরীত ডিরেকশন নিতে হবে আমাদের এবং এ সমমানেরই নিতে হবে। অর্থাৎ এই দিকে আমরা এর বিপরীত দিকে জাস্ট বি ভেক্টরটাকে টেনে নিলাম। আশা করি বুঝতে পারলে। তাহলে এটা ছিল কত? বি। তাহলে এটা কত হবে? এই ভেক্টরটা হয়ে যাবে -বি, বিপরীত ভেক্টর যেহেতু নিয়েছি এটা হয়ে গেল -বি। এবার আমাদের কাজ কি না, সামান্তরিক সূত্রটা কাজে লাগাবো। তো সামান্তরিক সূত্রটা করতে গেলে কি করতে হবে আমাদের? এর সমান্তরালে এটা করতে হবে, আর এর সমান্তরালে এটা যোগ করতে হবে। ঠিক আছে, তো সামান্তরিক সূত্র এবার অ্যাপ্লাই করব। তো দেখো, একটা ভেক্টর যাচ্ছে এইদিকে আর একটা ভেক্টর যাচ্ছে এইদিকে, তাহলে সামান্তরিক সূত্র অনুসারে রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিকে হবে? রেজাল্টেন্ট ভেক্টরটা হবে, সরিটা একটু এইদিকে হয়ে তির্যক, এই সোজা হবে, ছবিটা একটু সাইডে হয়ে যাচ্ছিল কর্ণটা। তো এটা হবে রেজাল্টেন্ট ভেক্টরটা এইদিকে, তাহলে এটা এ, এটা বি,
তাহলে আমরা পাবো রেজাল্টেন্ট ভেক্টরটা ডি এইদিকে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারছি না, এ আর ভি ভেক্টরের বিয়োগফল নির্ণয় করতে পারছি। অর্থাৎ কি করলাম, এ ভেক্টর যেমন ছিল রয়ে গেল, যেহেতু এ মাইনাস বি করছে তাহলে বি ভেক্টরের বিপরীত ভেক্টর নেব, তারপর সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করব। তো একটা ভেক্টর এদিকে গেলে একটা এদিকে গেলে সামুদ্রিক সূত্র অনুসারে এটা এদিকে পাবো, তাই না? তো কেন হচ্ছে, তোমাদের এমনি ধরো ত্রিভুজ সূত্রটা তোমরা একটু স্মরণ করো। ধরো এটা কোন দিকে আছে, এইদিকে। তাহলে আমি যদি এই ক্ষেত্রটা বিবেচনা করি, তাহলে এখানে এটা কোন দিকে হবে, এটা এইদিকে। তাহলে দেখো একই ক্রমে গৃহীত বাহু, এটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত বাহু কোনটা, এটা। তাহলে এই লব্ধি নির্দেশ করবে, এটা ত্রিভুজ সূত্র ছিল। তো একই রকম ভাবে তোমরা যদি এইটা এ ভাবো আর এইটা বি, তার মানে এটাও বি, এদিকে তীর চিহ্ন ছিল, এটা এদিকে তীর চিহ্ন, এটা বি হবে, ঠিক আছে? তো এটা এদিকে আছে, এটা এদিকে আছে, একই ক্রমে গৃহীত, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তো এই বাহুটা দেখো বিপরীত ক্রমে গৃহীত হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তার মানে এটা হচ্ছে লব্ধি নির্দেশ করবে। তো ত্রিভুজ সূত্র সামুদ্রিক সূত্র আমরা অলরেডি ভালো করে পড়েছো, এই বিষয়ে আশা করি কোনো ডাউট নেই। তো যদি কোনো ডাউট থাকে, তোমাদের এগুলো আগে পড়িয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে, তোমরা চাইলে লিংক থেকে দেখে নিতে পারো, কিংবা চ্যানেলে গিয়ে চ্যানেলের প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো। তো যাই হোক, তোমরা এটা বুঝতে পারলে। তো আমার তাহলে ছবিটাকে একটু ব্যাখ্যা করে দিই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, ও, এটা নাম দিয়ে দিচ্ছি, এটা ছিল বি, এখানে এ ছিল, এটা নাম দিয়ে দিলাম ধরো ডি, এটা হচ্ছে ই। তাহলে ওডি সমান আমরা কত পাচ্ছি দেখো, ওডি সমান আমরা পাচ্ছি মাইনাস ওবি। ওবি এর সমান এবং বিপরীত ভেক্টর, ওই জন্য মাইনাস ওবি। তার মানে ওবি এর মান কত ছিল বি, তার মানে আমরা পেয়েছি মাইনাস বি, যেটা এখানে লেখা আছে, এটা আমরা পেয়েছি। তো এবার এখানে কি হচ্ছে দেখো, এটা যেটা রেজাল্টেন্ট ভেক্টর পাচ্ছি, অর্থাৎ ও এ প্লাস ও ডি, ও এ প্লাস ও ডি, এটা করলে আমরা পাচ্ছি ও ই, এটা পাচ্ছি। অর্থাৎ ও এর মান ছিল এ প্লাস ওডি, এর মান ছিল দেখো মাইনাস বি, সমান আমরা পাচ্ছি দেখো ও ই অর্থাৎ ডি। অর্থাৎ এই জিনিসটা দেখো আমরা এখানে করছিলাম, যেটা বীজগণিতিক সূত্রটাকে ভেক্টরের কাজে লাগাচ্ছিল, তো সেই জিনিসটাই দেখো এখানে আসছে। বা এটাকে আমরা এভাবেও বলতে পারি, অর্থাৎ এই জিনিসটাও বলতে পারি, এ এটা মাইনাস ছিল কারণ এই যে ওডি এর মান মাইনাস বি, তো এ মাইনাস বি প্লাস মাইনাস তো মাইনাসই হয়, তাহলে এ মাইনাস বি সমান ডি। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারলে। এবার দেখো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বোঝাবো। এখানে দেখো এই এ ভেক্টর আর বি ভেক্টর একটা অ্যাঙ্গেলে আছে, একটা কোণ করে আছে, সেই কোণটা আমরা ধরে নিলাম আলফা, ঠিক আছে? তো এই কোণটার কাজ অনেক আছে, তো এখানে অতটা ব্যাপারটা না বললেও চলতো, তো জাস্ট বলে দিলাম। তো এবার কি করছি দেখো, এইখানেও আমরা একটা সামান্তরিক কমপ্লিট করছি, ঠিক আছে? তো এর সমান, অর্থাৎ ও এর সমান করে একটা বাহু টানছি এবং সেটা ও এর সমান্তরালও হবে, ঠিক আছে? এবং এর সমান্তরাল করে এর সমান একটা বাহু এদিকেও টানলাম, যোগ করে দিলাম। তো এটা ই নাম দিয়েছিলাম, এটা তাহলে দিয়ে দিলাম এফ, ঠিক আছে? এবার দেখো এই বাহুটা যাচ্ছে এ এইদিকে, এই বাহুটা যাচ্ছে বি এইদিকে, অর্থাৎ এটা এইদিকে যাচ্ছে মানে এটাও এ নির্দেশ করছে এইদিকে, এটা বি এদিকে যাচ্ছে মানে এটাও এইদিকে বি নির্দেশ করছে। অর্থাৎ দেখো এইদিকে এ, এইদিকে বি, হয় আমরা এই দিকটা দেখে ব্যাখ্যা করব কিংবা এই দিকটা দেখে ব্যাখ্যা করব, এই ছবির ক্ষেত্রে যা করলাম। তো যেদিকে আমরা ব্যাখ্যা করি কেন, দেখো এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে এইটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, অর্থাৎ এইটা সেই ক্ষেত্রে রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে। এটা কি এখানে নির্দেশ করছে, এটা অবশ্যই এ আর বি ভেক্টরের যোগফল নির্দেশ করছে। কি নির্দেশ করছে, যোগফল। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান, এটা দিয়ে দিলাম ধরো সি ভেক্টর সমান সি ভেক্টর, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তাহলে দেখো এইখানে যে দুটো সামান্তরিক, উপরে একটা নিচে একটা, দুটো সামান্তরিক অবশ্যই সর্বসম, কারণ এই বাহুটা দুজনের সাধারণ বাহু, আর এই বাহুরই সমান এবং বিপরীত বাহু এই দিকে নেওয়া হয়েছিল, তাহলে দুটো সর্বসম হচ্ছে, বুঝতে পারছো? কিন্তু সর্বসম কেন হচ্ছে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, তো তোমরা বুঝতে পারছো সর্বসম। তো যেহেতু সর্বসম, সেহেতু এই বাহুটার সঙ্গে যেটা আমরা পাচ্ছি ডি, অর্থাৎ এদের বিয়োগ ফলটা, সেটা আমরা এইদিকে পাবো ডি, এটা এদিকে পাচ্ছি তো। অর্থাৎ
সামন্তরিকের একটা কর্ণ যদি যোগফল নির্দেশ করে বা লব্ধি নির্দেশ করে, তাহলে বিপরীত কর্ণটা কিন্তু ওই দুটো ভেক্টরের অন্তর নির্দেশ করবে। ঠিক আছে, বা বিপরীত কর্মে তোমরা এটাও বলতে পারো যে সামন্তরিকের যে কোনো একটা কর্ণ যদি অন্তর নির্দেশ করে, তাহলে বিপরীত কর্ণটি কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করবে। সেটা বোঝা গেল। তাহলে এ আর দুটো বি দুটো ভেক্টর ছিল, আমরা কি করছিলাম? দুটি ভেক্টরের বিয়োগ করছিলাম। তো দুটি ভেক্টরের বিয়োগ করতে তো এটা বিয়োগফল পেয়েছি, অর্থাৎ সেটা এখানে পাচ্ছি, এটা বিয়োগফল পাচ্ছি। তো কি দেখতে পেলাম? যে একটা যদি আমাদের অন্তর নির্দেশ করছে, তখন এ আর বি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে ও এফ অর্থাৎ সি ভেক্টর দ্বারা যেটা নির্দেশ করা হচ্ছে। তো এটাই হচ্ছে তোমাদের একটা মানে কোশ্চেন আছে, কোশ্চেনে যদি ইম্পর্টেন্ট নয় যে কর্ণের সঙ্গে মানে অন্তর আর লব্ধির কি সম্পর্ক, বা অন্তর এবং লব্ধির কি সম্পর্ক আছে একটা সামন্তরিকে, সেটা হচ্ছে এখানে কর্ণের সঙ্গে অন্তর লব্ধির কি সম্পর্ক। ঠিক আছে, তো এবার তোমাদের কিছু স্পেশাল কেস বলবো। তো দেখো, এখানে আমরা একটা সামন্তরিক করছিলাম, এই সামন্তরিকটা এইভাবে কাত হয়েছিল, সামন্তরিকটাকে যদি এভাবে সোজা করে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে? এটা আয়তক্ষেত্র হয়ে যাবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? তো এই ছবিটা দেখে তোমাদের এখানে একটা রম্বস মনে হচ্ছে। ঠিক আছে, তো এই বাহুটা একটু বড় করে দিলেই এটা সামন্তরিক লাগতো, এইভাবে হয়ে গেলে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়। তো রম্বস ওয়ান কাইন্ড অফ সামন্তরিক, ব্যাপার নয় এটা কিছু। ঠিক আছে, তো এটা আমরা কি বললাম? এটা যদি সামন্তরিকের ক্ষেত্রে এই কন্ডিশন গুলো হলো, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, সেটা আমরা স্পেশাল কেসে বলছি। তো দেখো, এই ছবিটাকে জাস্ট আরেকবার আঁকা হচ্ছে। তো এটা ডান দিকে আঁকলে তোমরা দেখতে ভালো করে পাবে, কারণ এখানে আমার মাথাতে এটা অনেকটা আড়াল হয়ে যাবে। তো ডান দিকে করছি। ঠিক আছে, তারপর এই ছবিটা মুছে দেবো না। তো আমি আর পাটে পাটে একটা একটা করে আনছি না, পুরো একটা ছবি এঁকে নিচ্ছি, কারণ এই ছবিটা অলরেডি বুঝিয়ে দিয়েছি সেম ভাবে, আর এটা পুরোটা আশা করি বোঝানোর দরকার হবে না। তো এটা কি করছি? আয়তক্ষেত্র। এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল, আর এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। তো এটা মন দিয়ে বোঝো, এই ছবিটাকে জাস্ট কাপ আছে সদা করছি। ঠিক আছে, অন্য কিছু নয়। এই ছবিটা এইভাবে আছে, মানে সামন্তরিক ছিল, আয়তক্ষেত্র করা হয়েছে। তো এখানে দেখো যেরকম ছিল সেই রকমই আঁকছি। এইদিকে এটা ছিল, এটা ছিল, অর্থাৎ এইদিকে লব্ধিটা পাচ্ছিলাম যদি এটা এ ভেক্টর হয় আর এটা বি ভেক্টর হয়, তখন এটা লব্ধি পাচ্ছিলাম কত? সি। একই রকম ভাবে এটা এ ভেক্টর আর এটা যদি মাইনাস বি ভেক্টর হয়, তখন এ আর মাইনাস বি এর লব্ধি অর্থাৎ এ আর বি এর অন্তর, এ আর মাইনাস বি এর লব্ধি বা এ আর বি এর অন্তর, সেটা পাচ্ছিলাম ডি। এটা হচ্ছিল। তো এখানে দেখো আমরা এ ভেক্টর বি ভেক্টরের মধ্যে একটা অ্যাঙ্গেল নিয়েছিলাম আলফা। তো এইখানে দেখো কি হচ্ছে, আমরা এ ভেক্টরের সঙ্গে লব্ধি কত অ্যাঙ্গেল করছে সেটা উল্লেখ করছি। তো এ ভেক্টরের সঙ্গে যদি লব্ধি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে দুটো তো সর্বসম, তাহলে এই দিকটা কত হবে? অবশ্যই মাইনাস থিটা হবে, মাইনাস থিটা হবে, তাই না? এটা ধরো এক্স অক্ষ, এই কোঅর্ডিনেটটা প্লাস হলে এটা মাইনাস হবে, তো এটা মাইনাস থিটা হচ্ছে। তো এখান থেকে আমরা এই জিনিসটাই পাচ্ছি। এবার এই জিনিসটা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রে হয়, তাহলে কি হবে? তখন এই থিটা আর মাইনাস থিটা অর্থাৎ টোটাল যে অ্যাঙ্গেলটা পাবো, এই টোটাল অ্যাঙ্গেলটা এটার মানটা হয়ে যাবে 90 ডিগ্রি। কখন হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে ব্যাপারটা কি হতো? এটা একটা বর্গক্ষেত্র আর এটা বর্গক্ষেত্র। তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই মধ্যখানের কোণটা কত হয়ে যেত? থিটা আর মাইনাস থিটা দুটো কোণ মিলিয়ে কত হতো? 90 ডিগ্রি, তাই না? এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে হলে এটা হতো। তো এবার দেখো এটার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করতে হবে। তো এটা মুছে দিচ্ছি, এদিকটা জায়গা খুব শর্ট। তো দেখো এটা বি ভেক্টর এদিকে, মানে এটা হচ্ছে বি ভেক্টর, আর এই ভি ভেক্টরটা মানে এটা কোন দিকে ছিল? এটা মাইনাস বি এইদিকে ছিল, তাহলে এটাও হবে এইদিকে মাইনাস বি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এবার দেখো এখানে একটা আমরা ত্রিভুজ পাচ্ছি, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা। ঠিক আছে, নামগুলো দিলে দিতে পারি। ও এটা নাম দিয়েছিলাম এ, এটা ছিল কত? বি ছিল, এটা ছিল ডি, আর এটা ছিল ই, এটা ছিল এফ। আগের ছবিটা কিন্তু এটা করা হয়েছে। তো এই যে ত্রিভুজটা পাচ্ছি আমরা, অর্থাৎ ও এ এফ, এই ও এ এফ ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ
ও এ এফ এর ক্ষেত্রে আমরা বলতে পারি দেখো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। থিটাটা এখানে আছে, অর্থাৎ এটা হবে ভূমি ও এটা ভূমি আর বিটা লম্ব। তাহলে আমরা বলতে পারি যে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার ক্ষেত্রে একবারে লিখে দিচ্ছি যে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা বলতে পারি। তো একই রকম ভাবে এইখানে দেখো আরেকটা আমরা ত্রিভুজ পাচ্ছি, অর্থাৎ ও এ ই, ত্রিভুজ ও এ ই। ও এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি দেখো এ স্কোয়ার, অর্থাৎ অতিভুজ এটা ডি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ আমরা বলতে পারি যে ডি স্কোয়ার সমান দেখো এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার মানে আমরা সেই একই পাবো, মাইনাস বি এর হোল স্কোয়ার করলে তো সেই মাইনাস বি এর হোল স্কোয়ার করলে প্লাস বি স্কোয়ারই পাবো, অর্থাৎ সেম জিনিসই পাচ্ছি। ঠিক আছে, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো আমাদের কি বের করতে হবে, এর অভিমুখটা বের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ট্যান থিটা, আমরা বের করব। ট্যান থিটা সমান আমরা কত পাবো না লম্ব বাই ভূমি, লম্ব কত আছে বি ডিভাইডেড বাই এ, তো এটা পাবো বি বাই এ। এখানে জাস্ট মানটা বসাচ্ছি, হ্যাঁ জাস্ট মান, ডিরেকশন ওই জন্য দিচ্ছি না। ট্যান থিটা সমান বি বাই এ। আচ্ছা, নিচের ত্রিভুজটির ক্ষেত্রে কত পাবো না ট্যান থিটা ড্যাশ সমান দেখো এখানে বি এর জায়গায় মাইনাস বি আছে, তাহলে মাইনাস বি বাই এ, এটা আমরা পাচ্ছি। অর্থাৎ দুটোকে যদি আমরা কম্পেয়ার করলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে ট্যান থিটা সমান মাইনাস ট্যান থিটা ড্যাশ, তার মানে থিটা সমান মাইনাস থিটা ড্যাশ, এটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এবার চলে আসো এই ছবিটা, অর্থাৎ এই বর্গক্ষেত্রের ছবিটা আমরা এঁকেছিলাম, এই সেম ছবিটায় এ বাহু আর বি বাহুটাকে যদি আমরা সমান করে দিই তাহলে তো বর্গক্ষেত্র হয়ে যাবে। অর্থাৎ যখন এ সমান বি হবে, আমি জাস্ট মানের কথা বলছি, ওই জন্য ভেক্টর চিহ্নটা দিচ্ছি না, যখন এ আর বি দুটো মান সমান হবে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, তাহলে এ বি সমান হয়ে গেলে সেই ক্ষেত্রে আমরা ট্যান থিটাটা কত পাবো, সেই ক্ষেত্রে ট্যান থিটা পাবো আমরা বি বাই এ, অর্থাৎ বি আর এ সমান হলে 1 পাচ্ছি, 1/1, বি আর এ কেটে গেলে কত হয় 1 হয়, তাহলে ট্যান কত মান 1, ট্যান 45 ডিগ্রি মান 1 সমান ট্যান 45 ডিগ্রি, অর্থাৎ থিটার মানটা আমরা পেয়ে যাচ্ছিলাম 45 ডিগ্রি। বোঝা গেল? একই রকম ভাবে থিটা ড্যাশটা কত পাবো, থিটা ড্যাশটাও পাবো আমরা 45 ডিগ্রি, কারণ একই রকম মাইনাস, এখানে মাইনাস 1 হতো, তাই না? -1 মানে মাইনাস সাইন থিটা ড্যাশ, তো থিটা ড্যাশের মানও এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এই মানটাও 45 ডিগ্রি, তো টোটাল অ্যাঙ্গেলটা কত, টোটাল অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে সেই জন্য টোটাল অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তো তোমাদের এটা বইয়ে ভাষা লেখা আছে, জাস্ট এটার সঙ্গে তোমরা পরিচয় হোক। তো ছায়ার প্রকাশনের বই ম্যাক্সিমাম স্টুডেন্ট ফলো করো। তো কি লেখা আছে দেখো, যে দুটি সমমানের ভেক্টর সমকোণে থাকলে, তো দেখো দুটি সমমানের ভেক্টর অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর, ঠিক আছে, দুটি সমমানের ভেক্টর সমকোণে থাকলে, এরা অবশ্যই সমকোণে আছে, এ ভেক্টর বি ভেক্টর, এই যে এ ভেক্টর বি ভেক্টর সমকোণেই আছে, বোঝা গেল? তো দুটো ভেক্টর আমরা ধরেছিলাম প্রথমে এ ভেক্টর বি ভেক্টর, ঠিক আছে, এটা ছিল এ, এটা ছিল বি। তা দুটো ভেক্টর এ আর বি যদি সমকোণে থাকে তাদের লব্ধি ও অন্তর ভেক্টর দুটি সমমানের হয়। তাহলে দুটো ভেক্টর সমকোণে থাকলে তাদের লব্ধি আমরা কোনটা পাচ্ছিলাম, এ, সামান্তরিক সূত্র যখন সামান্তরিক টাইমকে দেখাচ্ছিলাম এটা লব্ধি পাচ্ছিলাম, অন্তর কোনটা পাচ্ছিলাম এ, এইটা, অর্থাৎ এটা ছিল সি, এটা ছিল ডি, এরা কি হবে সমমানের হবে এবং তারা পরস্পরের সঙ্গে সমকোণে থাকবে। কি বোঝা গেল না, যে দুটো ভেক্টর আমরা যদি সমমানের নিই, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রে যা হচ্ছে দুটো ভেক্টরকে এ ভেক্টর বি ভেক্টর সমমানের নিচ্ছি এবং তারা যদি পরস্পরের সঙ্গে সমকোণে থাকে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে আমরা যেটা পাচ্ছিলাম যে লব্ধিটা আর যেটা পাচ্ছিলাম অন্তর, তারাও কিন্তু দুটোই সমমানের হবে এবং তারাও পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, যেটা থিটার মানটা আমরা 45 বের করলাম। এটাই ছিল তোমাদের এখানে আলোচনার বিষয়। তো কিছু গাণিতিক উদাহরণ আছে, এর এক দুটো দেওয়া আছে, তোমাদের একটু বলে দিই গাণিতিক উদাহরণগুলো। তো তোমাদের উদাহরণটাই যাওয়ার আগে আরেকটা জিনিস তোমাদের বলে দিই যে শূন্য ভেক্টর জিনিসটা কি, ঠিক আছে? শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর জিনিসটা কি
ধরো একটা ভেক্টর শুরু হচ্ছে, অর্থাৎ যেটা আদি বিন্দু, কোন একটা ইনিশিয়াল পয়েন্ট থেকে একটা ভেক্টর শুরু হচ্ছে, এখান থেকে আমি একটা ভেক্টর টানলাম এদিকে এ ভেক্টর, ঠিক আছে? তো এটা ধরো এ ভেক্টর, তো এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ আদি বিন্দু। তাহলে কোন ভেক্টরের আদি বিন্দু এবং অন্তিম বিন্দু যদি একই হয়, তখন সেই ভেক্টরটাকে আমরা বলবো কিনা শূন্য ভেক্টর। তো শূন্য ভেক্টর কিভাবে হবে দেখো, এটা এদিকে আছে এ, এটা আবার এখানে আসলো, আবার দিয়ে এখানে জয়েন হলো, তাহলে কি হচ্ছে, এ ধরো এটা বি ছিল, এটা সি হলো, সে যাই থাকুক না, আদি বিন্দু আর অন্তিম বিন্দু এখানে এসে আবার শেষ হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো একটা কিনা শূন্য ভেক্টর। তাহলে যে ভেক্টরের আদি বিন্দু এবং অন্তিম বিন্দু একই হয়, সেই ভেক্টরটাকে আমরা বলবো শূন্য ভেক্টর, বা এটাকে আমরা বলতে পারি অকার্যকর ভেক্টর। তো তাহলে শূন্য ভেক্টরের কি কোনো উদাহরণ আছে বাস্তবে, এর কোনো কি ব্যবহারিক প্রয়োগ আছে? অবশ্যই আছে। তো দেখো, এইদিকে ধরো একটা বল প্রয়োগ হচ্ছে, এটা হচ্ছে এফ বল প্রয়োগ হচ্ছে, এখানে একটা ধরো ছিল, এটা একটা কাঠের ব্লক ছিল, তো এর বিপরীত দিকে সমপরিমাণের বল যদি এর বিপরীত দিকেও প্রয়োগ করা হয়, অর্থাৎ এইটা দেওয়া হলো মাইনাস এফ, তাহলে কি কাঠের ব্লকটা কোনো দিকেও যাবে? সে এখানেই থাকবে, অর্থাৎ এর আদি বিন্দুও যা, অন্তিম বিন্দুও তা, অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি, এফ প্লাস মাইনাস এফ সমান শূন্য, অর্থাৎ দুটো বলের যদি আমরা যোগ করি তখন শূন্য পাবো, লব্ধিটা শূন্যই পাবো, কোনো দিকে যাবে না। তো তার মানে এখানে শূন্য ভেক্টরের কোথায় ব্যবহার তো হচ্ছে। তো আরো বলা যেতে পারে, যেমন আমরা বলি সরণের ক্ষেত্রে কি হয়, সরণের ক্ষেত্রে একটা কোণা একটা ধরে পিমড়ে ঘুরে 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 ফিরে যদি আবার সেই পয়েন্টে এসে হাজির হয়, তখন কি বলবো, তার সরণ শূন্য। তো সরণ একটা তো ভেক্টর রাশি, তো সরণ যদি শূন্য হয়, সরণ যদি ভেক্টর রাশি হয়, তাহলে সেটাকে শূন্য ভেক্টর কেন বলবো না, সেটা অবশ্যই শূন্য ভেক্টর। ত্বরণ, ত্বরণ মানে কি, ত্বরণ একটা ভেক্টর রাশি। ত্বরণ কাকে বলে না, বেগ পরিবর্তনের হার ডিভাইডেড বাই সময়, সেটা মানে ত্বরণ। তো যদি বেগ পরিবর্তনের হারটা সমবেগে হয়, কোন একটা কণা যদি সমবেগে চলতে থাকে, তাহলে তার ত্বরণ কত হবে, শূন্য হবে। তো ত্বরণ একটা ভেক্টর রাশি, তাহলে সেটাকে আমরা বলবো সেই ক্ষেত্রে শূন্য ভেক্টর। তো এইভাবে শূন্য ভেক্টরের ব্যবহার আছে। তো শূন্য ভেক্টর সম্বন্ধে তোমাদের মোটামুটি একটা কনসেপ্ট হলো। তো চলো এরপরে তোমাদের কয়েকটা উদাহরণ আছে এখানে। তো প্রথমে একের দাগের উদাহরণটা আছে, দেখো, একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছিল, গাড়িটি 10 সেকেন্ড সময়ে গতি পরিবর্তন করে উত্তর দিকে একই গতিবেগ লাভ করলো, গাড়িটির গড় ত্বরণ ও অভিমুখ নির্ণয় করো। তো দেখো, একটু ছবিটা মুছতে হবে। তাহলে দেখো কি বলেছে, প্রথমে 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছিল, তাহলে দেখো এটা হচ্ছে পূর্ব দিক, এদিকে যাচ্ছিল, কারণ দেখো আমরা কি ভাবি যখন একটা ম্যাপ আঁকি বা কিছু করি, এটা হয় পূর্ব, এটা হয় পশ্চিম, উপর দিকটা হয় উত্তর, নিচের দিকটা হয় দক্ষিণ। তো পূর্ব দিকে যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড বেগে। তারপর কি বলেছে, গাড়িটি 10 সেকেন্ড সময়ে গতি পরিবর্তন করে উত্তর দিকে একই গতিবেগ লাভ করলো, উত্তর দিকে একই গতিবেগ যাচ্ছে, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড একই গতিবেগ নিয়ে উত্তর দিকে গেল, ঠিক আছে। গাড়িটির গড় ত্বরণ ও অভিমুখ নির্ণয় করতে হবে। দেখো গাড়িটি কি বলেছে, গড় ত্বরণ এবং অভিমুখ নির্ণয় করতে হবে। তো দেখো এই ছবিটাকে আমি নাম দিয়ে দিচ্ছি, ধরো এটা ও ইনিশিয়াল পয়েন্ট, এখান থেকে শুরু হয়েছিল, এটা ছিল এ, এই পয়েন্টটা ছিল বি, ঠিক আছে। তো এমনি ভেক্টর যোগের নিয়ম অনুসারে আমরা লব্ধিটা পাবো, এটা এটা পাবো। তো এটা এখানে আমাদের করলে হবে না। তো আমাদের এখানে কি চেয়েছে, যে ত্বরণ নির্ণয় করতে হবে। তো ত্বরণ নির্ণয় করার জন্য আগে আমরা বেগ নির্ণয় করব। তো গড় বেগটা কত পাবো, বেগটা দেখো পাবো অন্তিম বেগ, অর্থাৎ এই যে উত্তর দিকে যেটা গেছিল, মাইনাস প্রাথমিক বেগ। তাহলে আমরা লিখবো, দেখো গাড়িটির বেগ পরিবর্তন, তো শর্টে লিখছি বেগ পরিবর্তন, বেগ পরিবর্তন সমান অন্তিম বেগ মাইনাস প্রারম্ভিক বেগ ও প্রাথমিক বেগ। তো অন্তিম বেগটা কত, অন্তিম বেগটা হচ্ছে উত্তর দিকে যেটা যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ আমি একবার লিখে দিচ্ছি এবি, এবি মাইনাস প্রারম্ভিক বেগ কোন দিকে যাচ্ছিল, এই দিকে, ও এ, এটা আমরা পাচ্ছিলাম, তাই তো, এই চিহ্নটার এখানে দরকার নেই। তো এবি মাইনাস ও এ, এটা হচ্ছে বেগ পরিবর্তন। তো এই জিনিসটাকে আমি ঘুরিয়ে এভাবে লিখতে পারি, এবি প্লাস এও, তাই না।
এবি মাইনাস হয়ে যা, এওটাকে ঘুরিয়ে দিলে তো প্লাস হয়ে যায়, ভেক্টরের নিয়ম তো তাই বলে। তাহলে এটাও আমরা বলতে পারি। তো এই জিনিসটার আমরা ছবি আঁকবো, দিয়ে ক্যালকুলেশনটা করবো, বোঝা গেল? তো তাহলে আমরা ছবিটা কি করছি দেখো, এবি, এটা ছিল এবি, আর এটা ছিল ওএ। তো দেখো আমরা কি করছি, এবি কোনটাকে ঘোরাচ্ছি, এবিটাকে সেম আছে, দেখো এবি এটা সেম আছে, এটা এ ছিল, এটা বি ছিল, তাহলে এবিটা এইদিকে সেম আছে, আর এইদিকে হয়ে যাচ্ছে এটা ওএ। আমরা কি করেছি, কেবলমাত্র ডিরেকশনটা চেঞ্জ করেছি। দেখো, তো দেখো ব্যাপারটা ভালো করে বুঝো, আমরা শুধুমাত্র এখানে ডিরেকশনটা চেঞ্জ করেছি, অর্থাৎ মাইনাসটাকে প্লাস করেছি, ডিরেকশন চেঞ্জ করে দিয়েছি। কারণ এটা ওয়ে ছিল, এটা এই দিকেরটা হয়ে যাবে তীর চিহ্নটা এইদিকে, এটা তো সেম যেমন ছিল তেমনই থাকলো, এই তীর চিহ্নটা এই দিকে হয়ে যাবে, কারণ এটা আমরা ডিরেকশন চেঞ্জ করেছি বলে এটা প্লাস হয়েছে, তো সেখানের জন্য এখানে তীর চিহ্নটা চেঞ্জ হবে। তো এইবার আমরা রেজাল্টেন্ট তো পেয়ে যাব। তো রেজাল্টেন্ট কোন দিকে পাবো, লব্ধিটা তাহলে কাজ করবে এর মাঝামাঝি, এই বরাবর হবে, ঠিক আছে? তো এটাই হবে। তো এবার আমরা কি করলাম, এটাকে যোগ করে দিলাম। তো এটা 10 মিটার পার সেকেন্ড ছিল, এইটা 10 মিটার পার সেকেন্ড, তাহলে এটাও 10 মিটার পার সেকেন্ড হবে। আর এইটা ছিল 10 মিটার পার সেকেন্ড, তাহলে এটাও 10 মিটার পার সেকেন্ড হবে। ধরে নিলাম যে উত্তর দিকে যখন যাচ্ছিল তার সঙ্গে এটা থিটা কোণে আছে, এটা ধরে নিচ্ছি থিটা কোণে আছে। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ আমরা পেয়েছি, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা লব্ধি পাচ্ছি, লব্ধিটা হচ্ছে সি, সি দিয়ে ডিনোট করছি। আর তাহলে এখানে কত পাচ্ছি আমরা, সি স্কোয়ার সমান, অর্থাৎ এটাকে নাম দিয়ে দিলাম ও বি, ও এ বি, এটা দিলাম ডি। তাহলে আমরা বলতে পারি, দেখো এখানে সি লিখলে কোনো প্রবলেম নেই, সিটাকে ওমেন্ট করা এই কারণে, কারণ ক্যাপিটাল সি স্মল সি লিখবার সময় একসঙ্গে মিশে যায়, ঠিক আছে? ওই জন্য ডি দিয়ে চিহ্নিত করলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ আমরা বলতে পারি যে এডি স্কোয়ার, এডি স্কোয়ার সমান আমরা বলতে পারি যে এবি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, অর্থাৎ এডি, এডি সমান আমরা কত পাচ্ছি, আচ্ছা এডি স্কোয়ার বের করে নি, এবি স্কোয়ার, এবি স্কোয়ার মানে কত, এটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 10 স্কোয়ার। তো এখানে জাস্ট আমরা মানগুলো বসাবো, এটা ভেক্টর দিয়ে বোঝালাম, আমাদের দরকার এখানে মানটা, অভিমুখ যখন থিটা বের করবো তখন অভিমুখ লাগবে, অর্থাৎ আমরা এখানে যদি শুধু মানটাও বের করি কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে এডি স্কোয়ার সমান এবি প্লাস বিডি স্কোয়ার হয়ে গেল, অর্থাৎ 10 স্কোয়ার প্লাস বিডি, বিডি মানে এটা 10 হলে এটাও 10, 10 স্কোয়ার, তাহলে কত হলো, 10 10 কে 100 প্লাস 100, তার মানে পাচ্ছি আমরা 200, এটা হচ্ছে এডি স্কোয়ার। তাহলে এডি সমান কত পাবো, এডি স্কোয়ার হলো, তাহলে এডি সমান কত পাবো, এডি সমান এ রুট করতে হবে, তো 200 রুট, তো 100 গুণিত 2, 100 মানে 10 10 কে 100, 10টা বেরিয়ে গেল, আর রুট 2 ভিতরে রয়ে গেল, 10 রুট 2। তো এ ডি স্কোয়ার অর্থাৎ বেগ পরিবর্তন, দেখো বেগ পরিবর্তন কি ছিল, এবি প্লাস এ ও, তো এবি প্লাস এ ও মানে কি, এ বি প্লাস এ ও মানে হচ্ছে এডি, বোঝার চেষ্টা করো, এ বি প্লাস এ ও এটা মানেই তো হচ্ছে এ ডি, তো এডি আমরা বের করে নিয়েছি, এটাই তো এডি, তো বেগ পরিবর্তন আমরা বের করে নিয়েছি। তো আমাদের কোশ্চেনে ছিল যে ত্বরণ নির্ণয় করতে হবে, তো ত্বরণ সমান কি, বেগ পরিবর্তন বাই সময়, তাহলে লিখবো অতএব ত্বরণ সমান, ত্বরণ সমান বেগ পরিবর্তন বাই সময়, বেগ পরিবর্তন ডিভাইডেড বাই সময় সমান বেগ পরিবর্তন হচ্ছে 10 রুট 2, তো সময়টা দেখো কোশ্চেনে বলা ছিল 10 সেকেন্ড, তার মানে আমরা পেয়ে যাচ্ছি রুট 2, তো ত্বরণটা হচ্ছে রুট 2। তো আমরা গাড়িটার গড় ত্বরণ রুট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা বের করলাম। এবার এই গড় ত্বরণটা কোন অভিমুখে হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তো এটা অবশ্যই দেখো এই দিকটা কোন দিক আছে, এই দিকটা হচ্ছে উত্তর দিক, আর উত্তর থেকে আবার পশ্চিম দিকে যাচ্ছে, উত্তর পশ্চিম দিক করে হচ্ছে, তো কত ডিগ্রিতে হচ্ছে সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ আমাদের থিটাটা বের করতে হবে। তো দেখো ট্যান থিটা, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তো লম্ব কত, এটা এখানে থিটা আছে মানে এটা ভূমি, এটা লম্ব, তো এটা 10 মিটার পার সেকেন্ড ছিল, এটা 10 মিটার পার সেকেন্ড ছিল, তার মানে 10 বাই 10 মানে 1, তো ট্যান 1 মানে ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে থিটার মানটা আমরা পেয়ে যাচ্ছি 45 ডিগ্রি, অর্থাৎ আমরা বলতে পারি যেটা গাড়িটার মানে গড় ত্বরণটা
কোন দিকে হবে না, উত্তর দিকের সঙ্গে 45 ডিগ্রি দিক করে, এবং সেটা উত্তর পশ্চিম দিকে হবে। গড় ত্বরণটা হবে উত্তর পশ্চিম দিক করে, এবং সেটা উত্তর দিকের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ঠিক আছে, তো এটাই এই অঙ্কের উত্তর। তোমাদের অভিমুখটাও বলে দিলাম আর মানটাও বলে দিলাম। ঠিক আছে, তো এর পরের যে উদাহরণটা আছে সেটা দেখো। তো তার আগে একটু বোর্ডটা পরিষ্কার করে নিই। তো দেখো এর পরের উদাহরণটা, ওটা উদাহরণ 2। তো এটা একটু পুরনো বই, অনেকের ক্ষেত্রে এটা উদাহরণ অন্য থাকতে পারে বা উদাহরণটা নাও মিলতে পারে। যাই হোক, উদাহরণটা বোঝানোর জন্য আমি বলছি। কি আছে দেখো, উত্তর এবং পূর্ব দিকে যথাক্রমে 3 মিটার পার সেকেন্ড এবং 4 মিটার পার সেকেন্ড মানের দুটি বেগ ভেক্টরকে v1 এবং v2 দ্বারা সূচিত করা হলো। তাহলে কি বলছে, উত্তর এবং পূর্ব দিকে। তাহলে উত্তর দিক, এটা উত্তর দিক, এটা হচ্ছে v1। v1টা কত বলছে না, 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। আর বলছে পূর্ব দিকে 4 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে পূর্ব দিক। এটাকে প্রকাশ করা হচ্ছে v2, v2টা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মানে দুটি ভেক্টরকে v1 v2 দিয়ে সূচিত করা হলো। এদের বিয়োগফল v1 মাইনাস v2 নির্ণয় করতে হবে। তো দেখো v1 দেওয়া আছে, v2 দেওয়া আছে, আমাদের বের করতে বলেছে v1 মাইনাস v2। ঠিক আছে, তো এটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো দেখো আমরা ভেক্টরে যখন দুটি ভেক্টরের বিয়োগ করছিলাম, থিওরিতে কি বললাম যে v2 অর্থাৎ আমাদের মাইনাস v2 করে তার যোগ করতে হবে, তাই না? অর্থাৎ দেখো এটা v2, এই সেম মানে জিনিসটা আমরা এদিকে ড্র করব। তাহলে এটা কত হয়ে গেল, মাইনাস v2। এবার এদিকে লব্ধিটা আনবো, তো লব্ধিটা পাবো এইদিকে, এখানে পাবো, তাই না? এটা পাচ্ছি লব্ধি। তো v1 আর v2 লব্ধি এটা পেয়ে গেলাম। তো এই লব্ধিটা আমরা ধরে নিচ্ছি, লব্ধিটা হচ্ছে, লব্ধিটা দিয়ে কাজ করবে, এটা এদিকে হলে এটা এদিকে হলে এটা এটা এইদিকে কাজ করবে, এটা ধরে নিচ্ছি লব্ধিটা v। তাহলে আমরা বলতে পারি যে v সমান v1 মাইনাস v2। v1 মাইনাস v2 এর মানটাই হচ্ছে v, সেটা এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে। অর্থাৎ এই ছবি থেকে কি বোঝা যাচ্ছে যে v1 প্লাস মাইনাস অফ v2 সমান তো v, তাই না? আমি জাস্ট মানটা বলছি, ওই জন্য অভিমুখের চিহ্নগুলো দিইনি, এটা এখান থেকে পাচ্ছি। তো এইটাকে আমরা কমপ্লিট করে নিচ্ছি, এভাবে পাচ্ছি। তো ধরে নিচ্ছি এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে দেখো একটা ত্রিভুজ পাচ্ছি আমরা, এই ত্রিভুজটা। তো এটা যদি নাম হয় ও, এটা ছিল এ, নামটা এখানে নাও হলেও হবে, আমাদের জাস্ট এটা দরকার, এ বি সি, সিটা দেবো না, এটা দিচ্ছি ডি, এটা দিচ্ছি ই। ঠিক আছে, তো দেখো ও ডিই, এই ত্রিভুজটার ক্ষেত্রে ও ডিই, ত্রিভুজ ও ডিই এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ আমি ডিরেক্টলি লিখছি, এটা হচ্ছে অতিভুজ স্কয়ার, অর্থাৎ একবার বের করছি v সমান রুট ওভার অফ, অতিভুজ সমান রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ এটা ছিল, এখানে থিটা আছে মানে এটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তো এর v2 এর মান কত, v2 এর মান 4 মিটার পার সেকেন্ড, মানে এটা 4 মিটার পার সেকেন্ড, তাই না? এটা মাইনাস আছে, তো মাইনাসের হলেও মাইনাস স্কয়ার হয়ে যাচ্ছে। এটা তাহলে লম্ব, এটা লম্ব, তো এই মানটাই তো এখানে পুট হচ্ছে। এটা তো একটা ত্রিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তো সেই ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার করলে কত পাচ্ছি, এটা ছিল 4 মিটার পার সেকেন্ড, তাহলে এটা এদিকে হলো -4, তো -4 স্কয়ার নিলে তো সেটা 4ই হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে 4 স্কয়ার প্লাস এদিকটা হচ্ছে 3 স্কয়ার। অর্থাৎ আমরা পেয়ে গেলাম 4 4 16 প্লাস 3 3 9, অর্থাৎ 16 9 25, অর্থাৎ আমরা পাচ্ছি +-5। তো এখানে প্লাস মাইনাস, অর্থাৎ এখানে শুধু +5 এটাই ধরবো, -5 তো ধরবো না। তাহলে দেখো আমরা 5 পেয়ে গেলাম, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে লব্ধিটা পাবো। ঠিক আছে, এবার চলে আসো, আমাদের এবার দেখতে হবে যে এটা কত ডিরেকশনে আছে। তো এই দিকটা দেখতে পাচ্ছি, এটা উত্তর দিক, আর এই দিকটা যাচ্ছে পশ্চিম দিকে। ঠিক আছে, তো উত্তর পশ্চিম দিক, এটা পশ্চিম দিক ছিল, তো উত্তর থেকে পশ্চিম দিকে সরতে থাকছে। তাহলে দেখবো আমরা কত ডিগ্রিতে আছে, অর্থাৎ থিটাটা বের করতে হবে। তো
আমরা ট্যান থিটা সমান কি জানি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তার মানে এটা ছিল কত, 4, এটা 4, এই যে এটা 4 মানে এটা 4, এটা 4 মানে এটা 4, 4/3, 4/3 পাচ্ছি। অর্থাৎ থিটা সমান ট্যান ইনভার্স 4/3। তো ট্যান ইনভার্স 4/3 যদি তোমরা ক্যালকুলেট করো, ক্যালকুলেটরে বসালে 53.1 এটাই পাবে, 53.1 ডিগ্রি। তো আশা করি অঙ্কটা বুঝতে পারলে। তাহলে আমরা পেয়ে গেলাম একটা অ্যান্সার 5 মিটার পার সেকেন্ড, আর একটা অ্যান্সার পেয়ে গেলাম, সেটা অবশ্যই থাকবে অভিমুখটা, অর্থাৎ কত অভিমুখে থাকবে অভিমুখটা বের করতে হবে। সেটা হচ্ছে 53.1 ডিগ্রি করে থাকবে উত্তর দিকের সঙ্গে, অর্থাৎ উত্তর থেকে পশ্চিম দিকে 53.1 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এবং সেই বেগটার মান হবে 5 মিটার পার সেকেন্ড। এটাই উত্তর। তো চলে এর পরের উদাহরণটা দেখে নেওয়া যাক। বলছে একটি বস্তুকণা ভি স্থির দ্রুতি নিয়ে একটি বৃত্তাকার পথ প্রদক্ষিণ করছে। প্রমাণ করো যে বস্তুকণাটি যখন 120 ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করে তখন তার বেগের পরিবর্তন হয় √3v। এটা হচ্ছে বলছে। তো দেখো ছবিটা আগে আমাদের ভালো করে আঁকতে হবে। তো বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে, তো একটা বৃত্তাকার পথ আমরা আঁকবো। তো এটা আঁকলাম। তো দেখো ধরে নিলাম এইটা হচ্ছে v1, এখান থেকে যাত্রা শুরু করেছে, স্পর্শক বরাবর টানবো, এটা হচ্ছে v1। এটা এত বড় টানলাম কেন একটু পরে বুঝতে পারবে, ঠিক আছে। তো এবার কি বলছে দেখো, 120 ডিগ্রি যাওয়ার পর সেই ক্ষেত্রে √3v আমাদের দেখাতে হবে, যে লব্ধি বেগটা হবে। অর্থাৎ এইটা তাহলে দেখো এই সোজা হচ্ছে 90 ডিগ্রি, আমি যা সেটা আন্দাজ করে আঁকছি। তার মানে এখানটা ধরো সাপোজ হচ্ছে এই সোজা 120, এটা আন্দাজ করে আঁকছি। তো এই দিকটা হচ্ছে এই 120, এই 120 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে v2, স্পর্শক বরাবর বেগ তো থাকবে সবসময় স্পর্শক বরাবর, অর্থাৎ এইদিকে কাজ করছে v2। তো আমাদের বের করতে হবে ডেল্টা ভি। তো ডেল্টা ভি সমান কি, ডেল্টা ভি সমান অর্থাৎ বেগ পরিবর্তন মানে সেটা ডেল্টা ভি হচ্ছে, ডেল্টা ভি সমান অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, অর্থাৎ v2 মাইনাস v1। তো দেখো এখানে আছে v2, এখানে আছে v1, তো এটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করব। তো সেই জন্যই এই ছবিটাকে আমি বড় করে এঁকেছিলাম, বোঝার চেষ্টা করো, খুব ইজি জিনিস। তো সেই জন্য কি করছি দেখো, এই স্পর্শকটাকে এইদিকে অর্থাৎ এই বেগের এই উপাংশটাকে আমি এই দিকে বর্ধিত করছি, মন দিয়ে বুঝবে, কোনো অসুবিধা নেই, খুব সহজ জিনিস। তো দেখো এটা আমি এদিকে টেনে দিয়েছি। তো এখানে দেখো যেটা যেই অ্যাঙ্গেল করবে, এই v1 এর সঙ্গে v2টা যেই অ্যাঙ্গেলে আছে, এইভাবে যদি আমি এর সমান্তরাল করে এইখানে একটা আমি টেনে দিই v1, অর্থাৎ v1টা এখানে কাজ করছে, মানেই আমাদের তো দরকার মানটা বের করার। আমি এইভাবে আঁকতে পারি এটা v1, বোঝার চেষ্টা করো পারি কিনা, অবশ্যই পারি, কারণ এই অ্যাঙ্গেলটা যত হবে এই অ্যাঙ্গেলটাও তত হবে, অর্থাৎ v1 এর সঙ্গে v2 এর অ্যাঙ্গেলটা সেম আছে। তাহলে v1টাকে আমরা এক কাছে আনতে পারলাম। এবার আমরা ক্যালকুলেশন করলে আমাদের সহজ হবে, তাই না? এবার সেটাই করছি। তাহলে দেখো রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিকে পাবো, এদিকে যাচ্ছে v1, এদিকে যাচ্ছে v2, রেজাল্টেন্টের মাঝামাঝি কোন একটা হবে। তো এটা একটা অন্য কালি নিচ্ছি, এটা ধরো ডেল্টা ভি, এটা পাবো। তো তাহলে আমাদের ডেল্টা ভি এর মানটা বের করতে হবে। তো ডেল্টা ভি এর মানটা তো এইভাবে বের করা যায় না, তো এটাকে আমাদের এখানে একটা সামান্তরিক ড্র করতে হবে। তো দেখো সামান্তরিকটা ড্র করছি, এর প্যারালালি ভাবে আমাদের এইভাবে টানতে হবে, এটা একটু নামতো নিচের দিকে, আর এর প্যারালালি অর্থাৎ এই মাইনাস v1 এর প্যারালালিও আমাদেরকে এদিকে টানতে হবে। ঠিক আছে, তো এই ধরো এই দুটো এইখানে টাচ করছে এই জায়গাতে। তো ডেল্টা ভি দিতে পারছিলাম, এদিকে ডেল্টা ভি হয়ে গেছে। তো দেখো আমরা কি করছি, প্রথম দিকে বোঝার চেষ্টা করো, v1টা ছিল কোন দিকে, উপর দিকে, অর্থাৎ আমাদের এখানে করছি কি ডেল্টা ভি সমান v2 মাইনাস v1, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। তো মাইনাস v1 করা যা, আর আমরা v2 প্লাস অফ
মাইনাস ভি ওয়ান করা একই জিনিস, আগে বোঝানো হয়েছে। তো মাইনাস ভি ওয়ান কি করে পাবো, দেখো এই ভেক্টরটা ছিল এই অভিমুখে, এটাকে জাস্ট বিপরীত অভিমুখে নেওয়া হয়েছে ভি ওয়ানটা এইদিকে, তাহলে দেখো এটা কি হয়ে গেল, ভি ওয়ানটা এদিকে প্লাস ছিল, এদিকে তাহলে মাইনাস ভি ওয়ান হয়ে গেছে, বোঝা গেছে। তার মানে এইটা হচ্ছে যে ভি ওয়ানটা মাইনাস ভি ওয়ান, আর এই যে ভি টু এটা হচ্ছে ভি টু, আর লব্ধিটা পাচ্ছি আমরা ডেল্টা ভি এটা। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো আমরা যদি এইগুলো এবার নাম দিয়ে দিই, ঠিক আছে, তো এটা ছিল অরিজিন ও, যাই হোক এটা নাম দিয়ে দিচ্ছি, এটা এ বি ডি, এটা হচ্ছে ই, ঠিক আছে। তো আমাদের বের করতে হবে ডেল্টা ভি স্কোয়ার, এটা বের করতে হবে। তো ডেল্টা ভি এর স্কোয়ার সমান সূত্রটা তাহলে কি ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার প্লাস টু ভি ওয়ান ভি টু কস থিটা, এটা হচ্ছে সূত্র। তো এখানে দেখো সমদ্রুতি ভি নিয়ে চলছিল, অর্থাৎ ভি ওয়ানটার মানটা হচ্ছে ভি প্লাস ভি টু এর মানও হচ্ছে ভি প্লাস টু ভি ওয়ান ভি টু, অর্থাৎ ভি ইন্টু ভি করলে ভি স্কোয়ার টু ভি স্কোয়ার, এবার হচ্ছে কস থিটা। এই থিটার জায়গায় আমাদের মানটা বসাতে হবে, অর্থাৎ এই যে থিটার মানটা অর্থাৎ অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। তো দেখো খুব সহজ জিনিস, আমরা কি করছি দেখো ডেল্টা ভি সমান অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ করলাম। তো অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ মানেই আমরা বলতে পারি যে অন্তিম বেগ প্লাস মাইনাস ও প্রাথমিক বেগ, তাই না। তার মানে এটা ছিল ভি ওয়ান ভেক্টর, এটাকে জাস্ট উল্টি দিলে মাইনাস ভি ওয়ান হয়ে যায়, তো সেই জন্যই এই ভি ওয়ানটা এদিকে করা হয়েছে মাইনাস ভি ওয়ান। আশা করি বুঝতে পারলে। তো এবার সূত্র বসানো হচ্ছে যে ডেল্টা ভি এর হোল স্কোয়ার সমান ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার প্লাস টু ভি ওয়ান ভি টু কস থিটা। এটা সূত্র, তোমরা নাম বুঝতে পারলে আগের ভিডিওগুলো দেখে নাও, আশা করি বুঝতে পেরে যাবে। তো এটা সূত্র বসিয়েছি। তো তাহলে কি হচ্ছে দেখো সমদ্রুতি ভি নিয়ে চলছিল, তাহলে ভি ওয়ান এর জায়গাও ভি বসাবো, ভি টু এর জায়গাও ভি বসাচ্ছি, আর ভি ওয়ান ইন্টু ভি টু অর্থাৎ ভি ইন্টু ভি মানে ভি স্কোয়ার। এবার কস থিটা, এই থিটাটা বের করতে হবে। থিটা বলতে কোনটা, অর্থাৎ ভি ওয়ান এর সঙ্গে ভি টু কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমাদের দরকার। তো এটা কি করে পাবো, খুব ইজি জিনিস। তো দেখো এটা কত, এটা অবশ্যই 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, টোটাল এটা কত টানা হয়েছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তাই না। তাহলে এইখানের এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 30 ডিগ্রি, কারণ 30 আর 90 যোগ করলে 120 হয়, বা 120 থেকে 90 বিয়োগ করলে এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। তো এটা লিখে দিলাম 30 ডিগ্রি। তো দেখো এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটা কত হবে, এটাও 30 ডিগ্রি, কারণ একান্তর কোণ, এই কোণটার একান্তর হচ্ছে এই কোণটার একান্তর এটা। আশা করি বুঝতে পেরেছো। তার মানে এটাও 30 ডিগ্রি পেয়ে গেলাম। তো এবার দেখো এইখানে যে স্পর্শকটা, এটা তো স্পর্শক এ বি স্পর্শক, এর সাথে এই কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, যে এখানে 90 ডিগ্রি, অর্থাৎ ও এ বি কত ডিগ্রিতে আছে, 90 ডিগ্রিতে আছে। টোটাল এটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি এটা 30 ডিগ্রি হয়, তাহলে এটা পেয়ে যাবো আমরা, অর্থাৎ ভি ওয়ান ভি টু এর মানটা পেয়ে যাবো। তার মানে এই যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই বি এ ডি, অ্যাঙ্গেল বি এ ডি সমান, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা স্পর্শক, স্পর্শক তো সমান লম্ব সঙ্গে 90 ডিগ্রি থাকবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 60 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করলে পাচ্ছি 60 ডিগ্রি, অর্থাৎ ভি ওয়ান এবং ভি টু 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 60 ডিগ্রি, অর্থাৎ এখানে আমি মানটা বসে দেবো 2 ভি ওয়ান ভি টু কস 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারলে। তাহলে কি পাচ্ছি দেখো ভি স্কোয়ার প্লাস এটাও ভি স্কোয়ার, অর্থাৎ 2 ভি স্কোয়ার প্লাস 2 ভি স্কোয়ার কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান কত, হাফ, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে পেয়ে যাচ্ছে দেখো 2 2 কেটে যাবে, তাহলে দেখো 2 ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার অর্থাৎ 3 ভি স্কোয়ার, তাহলে ডেল্টা ভি স্কোয়ার সমান 3 ভি স্কোয়ার, ডেল্টা ভি স্কোয়ার সমান 3 ভি স্কোয়ার। তাহলে ডেল্টা ভি কত হবে, অতএব ডেল্টা ভি সমান √3 ভি স্কোয়ার সমান √3 ভি। তো এটাই প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণ করে দেখালাম, আশা করি
বুঝতে পারলে। ঠিক আছে, তো তোমাদের আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে গেলে তোমাদের একটা ধৈর্যের ব্যাপার থাকে। তো এর পরের ভিডিওতে তোমাদের 3 বা ততোধিক ভেক্টরের যোগ অর্থাৎ ত্রিভুজের বহুভুজ সূত্র, ভেক্টর বিভাজন, এই সম্বন্ধে জিনিসগুলো আরো বলবো। আর সময় মতো তোমাদের ভিডিওটা কতটা টানতে পারবো পরের দিন দেখা যাক। তো তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে, বাই।